আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। প্রান্তিক নওরোজ নাবিল ডাস্ট অ্যালার্জির কারণে তার ক্রিকেট ক্যারিয়ারটাকে ছেড়ে দিয়েছেন। অনেকেই সেই ব্যাপারটাতে সমবেদনা জানিয়েছেন, অনেকেই আফসোস করেছেন। কিন্তু ব্যাপারটাকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। নাবিলের যে ডাস্ট অ্যালার্জির প্রবলেমটা একটা সিভিয়ার আকার ধারণ করেছে এই মুহূর্তে, সেটা কি আগে থেকেই সিভিয়ার ছিল? না। প্রত্যেকটা রোগেরই একটা ইনিশিয়াল স্টেজ থাকে। সেই ইনিশিয়াল স্টেজে প্রিভেনশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাবিল তো আমাদের আন্ডার-19 সেটআপের মধ্যেই ছিল, বা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের সেটআপের মধ্যেই ছিল। আজকে আমরা আন্ডার-19 অভিষেক অরণ্যর ব্যাপারে জানি যে আন্ডার-19 পর তার প্রায় 2-2.5 বছরের মতো কোনো খবর নাই। এখন তার এই যে ইনজুরির রিকভারিটা, আমাদের এখানে যদি কোনো ইনজুরি রিকভারি সেন্টার থাকতো, তাইলে সেটার প্রোগ্রেস সম্পর্কে, ত্বরান্বিত হওয়ার সম্পর্কে আমরা আরো বিশদভাবে জানতে পারতাম। সেও হয়তো বা একটা প্রপার গাইডলাইন পাইতো। ইবাদতের কথা আপনি চিন্তা করেন যে ইবাদতের ইনজুরির পর তাকে কিন্তু বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ অস্ট্রেলিয়াতে চিন্তা করেন, প্যাট কামিন্স ইনজুরির পর তাকে টেক কেয়ার করা অস্ট্রেলিয়া প্রায় $2 মিলিয়ন মতো নাকি খরচ করে ফেলছিল। সো ফ্যাক্টের জায়গাটা কিন্তু এই জায়গাটাতে যে আমাদের কালচার অনুযায়ী আমাদের তো কোনো স্পোর্টস সায়েন্স সেন্টার, স্পোর্টস মেডিসিন সেন্টার, কিংবা যেটাকে বলা হয় যে স্পোর্টস রিকভারি সেন্টার, এই জায়গাগুলো তো নাই আমাদের এখানে। আমাদের এই জায়গাটাতে স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস রিকভারির কোনো সেন্টার আছে? এরকম কোনো ইনস্টিটিউশন আছে যেটা প্লেয়ারদের এই যে রোগগুলো শুরুতেই আইডেন্টিফাই করে তখনই সেটার প্রিভেনশনের জন্য কাজ শুরু করে দেবে? তেমন কিন্তু আমাদের দেশে নাই। আর নাবিলের ব্যাপারটা এটা অনেক বেশি সিভিয়ার লেভেলে গেছে। নাবিল একটা ইন্টারভিউ দিয়েছে, যে কারণে আপনারা জেনেছেন। সত্যিকারের একটা কথা বলি, আমাদের ঢাকা শহরে যে পরিমাণ ওয়েদার পলিউশন, যে পরিমাণ ডাস্ট, এবং আমাদের ক্রিকেটিং সিজনটা শীতের আগ দিয়ে যেরকম সিজনে শুরু হয়, আমাদের 60-70% ক্রিকেটারই এই ডাস্ট অ্যালার্জিতে আক্রান্ত, ডাস্ট অ্যালার্জিতে জর্জরিত। নাবিলেরটা সিরিয়াস বা সিভিয়ার পর্যায়ে গেছে, যে কারণে এটা এখন এই জায়গা থেকে প্রিভেনশনের খুব বেশি পন্থার জায়গাটা নাই। এই কারণে আমরা অনেকে জেনেছি। বাট ফ্যাক্ট ইজ, এইগুলো কিন্তু একদম ইনিশিয়াল স্টেজ থেকেই রিকভারি কিংবা প্রিভেনশনের জায়গায় যাওয়ার কথা। উন্নত দেশগুলোতে কিন্তু এভাবেই পরিচালিত হয়, যেটাকে আমরা স্পোর্টস মেডিসিনের একটা চমৎকার প্রয়াসের কথা বলি, কিংবা স্পোর্টস রিকভারির জায়গার কথা বলি। সেখানে প্রত্যেকটা দেশেই কিন্তু যারা এলিট লেভেলের স্পোর্টসম্যানদেরকে ডিল করে বা এলিট লেভেলের স্পোর্টস খেলে, তাদের কিন্তু স্পোর্টস সায়েন্স সেন্টার থাকে। যেই স্পোর্টস সায়েন্স সেন্টারের আওতায় স্পোর্টস মেডিসিন সেন্টার থাকে, স্পোর্টস রিকভারি সেন্টার থাকে, যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে। এখন প্রবলেমের জায়গাটা এইখানে যে আমাদের দেশে তো এরকম কোনো কিছু নাই। আমাদের দেশে যেটা হয় যে কোনো একজন প্লেয়ার, তার এই রোগটা হয়তো বা ইনিশিয়াল স্টেজে কেউ দেখেই নেই, কেউ ওইভাবে বুঝেই নেই, বাট এগুলো কিন্তু স্পোর্টস মেডিসিনের আওতাধীন। এবং একটা প্লেয়ার যখন এই স্টেজে গেছে, সাধারণ মানুষের প্রিভেনশন বা সাধারণ মানুষের প্রিকশন আর একজন অ্যাথলেটের প্রিকশনটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার। তাকে সেই অনুযায়ী গাইড করতে হয়, তাকে সেই অনুযায়ী ইনস্ট্রাক্ট দিতে হয়। এখন ওইটা আমাদের দেশে কতটুকু করা হয় আমি হয়তো বা নাও জানতে পারি, আমার হয়তো বা জানার ভুলও থাকতে পারে, বাট আমার সেই প্রশ্নটা কিন্তু আসলে আসে। আমি একটা এক্সাম্পল সবসময় দিয়ে আবারও একটু আপনাদেরকে দিই। দীনেশ কার্তিক খুব রিসেন্ট সময়ে কোনো একটা আইপিএলের প্রিপারেশন স্টেজে অভিষেক নায়ারের সঙ্গে প্র্যাকটিস করছিলেন, এবং ওই সময়টা দীনেশ কার্তিক প্রতি 10 মিনিট অন্তর অন্তর হাঁপিয়ে যাচ্ছিলেন। অভিষেক নায়ার তখন দীনেশ কার্তিককে নিয়ে বিসিসিআইয়ের স্পোর্টস মেডিসিন সেন্টারে গেছেন, এবং সেখানে তার কিছু ব্লাড টেস্ট করা হয়েছে। সেই ব্লাড টেস্টের মাধ্যমে জানা গেছে তিনি মায়োসাইটিস নামে এক প্রকার রোগে আক্রান্ত, যেই মায়োসাইটিসের কারণে তার এই প্রবলেমটা হচ্ছে। দেন সেটার জন্য মেডিকেশনস এবং তার রিকভারি, তার সব কিছু মেনটেন করে দেন তিনি আবার মাঠে প্রত্যাবর্তন করেছিলেন। এই যে ব্যাপারটা অভিষেক নায়ার আগে থেকে নোটিস করেছিলেন। আমাদের দেশের কোচেদেরকে কি স্পোর্টস মেডিসিন সম্পর্কে, স্পোর্টস সায়েন্স সম্পর্কে খুব বেশি জ্ঞান দেয়া হয়? কিংবা আমাদের সিস্টেমটা কি এরকম আছে যে কোচেরা স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস সায়েন্স সম্পর্কে খুব বেশি মাত্রায় অবগত? অভিষেক নায়ার কেন তাকে স্পোর্টস মেডিসিন সেন্টারে নিয়ে গেছেন? বিকজ তার নিজের ইন্ডিয়ার কোচিং প্যাটার্নটা এরকম যে কোচদেরকেও বেশ কিছু স্বচ্ছ ধারণা দেওয়া হয়, ওকে এই প্লেয়ারটার এরকম কিছু সিমটম দেখা দিলে দ্যাট মিনস তখন তুমি তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যাবা। আর তাদের ওই ইকুইপমেন্টাল জায়গাটাও আছে, তাদের সেই জায়গাটাও আছে যেখানে তারা এই কাজটা করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মেডিকেল ইউনিট আছে, যেই মেডিকেল ইউনিটটা আর কোনো ফেডারেশনে নাই। এই ব্যাপারটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগিয়ে। কিন্তু বাংলাদেশে ক্রিকেট এমন একটা এলিট স্পোর্টস, এতদিনে তো অন্তত আমরা এরকম
আস্থা রাখতে পারতাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা স্পোর্টস মেডিসিন সেন্টার থাকবে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ধরেন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসি আজ পর্যন্ত একটা স্পোর্টস মেডিসিন সেন্টার করতে পেরেছে, যার কোনো অ্যাক্টিভিটি আছে যেখানে এই বিষয়গুলো নিয়ে আসলে প্লেয়ারদেরকে গ্রুম আপ করা হয়। এখনও আমি আপনাদেরকে বলি, নাবিলেরটা তো সিরিয়াস পর্যায়ে গেছে। ঢাকা শহরের বা ঢাকা 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন লিগ খেলে 60-70% ক্রিকেটার এই ডাস্ট অ্যালার্জি নিয়েই খেলে। এখন তাদের প্রিভেনশনের জন্য কি কি করা উচিত? ধরেন আমি সিম্পল একটা কথা যদি বলি যে আমার কোনো ছোটো ভাইয়ের যদি এরকম প্রবলেম আমি ইনিশিয়াল স্টেজে দেখি, আমরা তো যেটা দেখা যায় যে ফেক্সোফেনাডিন ওইটাই আমাদের ওষুধ, ওর মধ্যেই চলি। বাট একটা প্রিভেনশনের জায়গা যে তুমি যখন বাইরে যাবা, তুমি মাস্ক ছাড়া বাইরে বের হবা না, তুমি কিছু কিছু এই প্রিভেন্টিভ কেয়ারগুলো নিবা। এখন স্পোর্টসম্যানদের জন্য সেটা আরও সায়েন্স আরও আপগ্রেডেড হয়েছে, সেটা আরও অনেক বেশি মাত্রায় অনেক গবেষণার জায়গায় আসতে পারে। সো এগুলো আসলে আমরা কতটুকু চিন্তা করতে পেরেছি। আর একটা খুব দুঃখজনক কথা বলি, সেটা হচ্ছে লাইফস্টাইল সায়েন্স, এটা আমাদের কারিকুলামে অন্তর্ভুক্ত না, আমাদেরকে এই জিনিসগুলো শেখানো হয় না। আমাদের একটা ছেলে লিগামেন্ট ছেঁড়ার পর জানতে পারে শরীরে লিগামেন্ট বলে কোনো একটা পার্ট আছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় কি আমাদের শরীরটাকে জানার জন্য যেটাকে আমরা বলি ফিজিক্যাল লিটারেসি, আমাদের ফিজিক্যাল লিটারেসির কোনো কিছু কি জানানো হয়? কোনো কিছু কিন্তু জানানো হয় না। আমাদের যারা প্রত্যেকটা স্কুল কলেজের ধরেন হাই স্কুল বা মাধ্যমিক স্কুলের যারা গেম টিচার আছেন, তারা শুধুমাত্র পিটি টিচার 1 2 3 4 এই। বাট ফিজিক্যাল ইনস্ট্রাক্টরদের আমরা যদি ওইভাবে আওতায় আনতে পারতাম যে তাদেরকে আমরা স্পোর্টস সায়েন্স সম্পর্কে জানাবো, স্পোর্টস মেডিসিন সম্পর্কে জানাবো, স্পোর্টস রিকভারি সম্পর্কে জানাবো, খেলাগুলো সম্পর্কে জানাবো। প্রত্যেকটা স্কুলের গেম টিচার যারা আছে তাদেরকে যদি আমি বিসিবির লেভেল এ করায় দিতাম, যদি এরকম কোনো কিছু করা যাইতো যে তারা বিসিবির লেভেল এ করবে, আমরা কতগুলো কোচ পাইতাম চিন্তা করেন। প্রত্যেকটা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, স্কুলের যারা ফিজিক্যাল টিচার আছেন, মানে পিটি টিচার যাদেরকে বলেন, তাদেরকে যদি আপনি এলিট লেভেলের, যেটা হয় যে ট্রেনার যারা অ্যাথলেটদের ফিজিক্যাল জায়গা নিয়ে কাজ করেন, মানে তাদেরকে ট্রেনিং দেন, তাদের ফিজিক্যাল ট্রেনিংটা করান, সেই ট্রেনারের শিক্ষায় শিক্ষিত করতে পারতাম, একটা ওরিয়েন্টেশনাল কোর্স করাইতে পারতাম। তাইলে পরে তো তারা অন্তত জানতেন। তাদেরকে যদি আমরা স্পোর্টস মেডিসিন সংক্রান্ত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাথলেটের জন্য, এই যে দেখেন আজকে নাবিলের এই ঘটনা ঘটেছে, এখন আমি আফসোস করছি, বাট এটা নিয়ে কিন্তু আমাদের সিরিয়াসলি কোনো ইয়ের জায়গা নাই। আমি অনেক বলেছি স্পোর্টস মেডিসিন, স্পোর্টস ফিজিওথেরাপি, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস ফিজিওলজি অনেকের মাথার উপর দিয়ে গেছে। আপনারা যারা দর্শক আছেন অনেকের মাথার উপর দিয়ে গেছে, কারণ এই সমস্ত কথার মধ্যে ধরেন সাকিব তামিমের পলিটিক্যাল কোনো ইস্যু নাই, পাপন ভাইয়ের কোনো পলিটিক্যাল ইস্যু নাই, ফারুক ভাইয়ের কোনো পলিটিক্যাল ইস্যু নাই। এইগুলো নিয়ে কথাবার্তা খুব কম হয় আমাদের দেশে, এগুলোর বাজারে কাটতিও খুব বেশি থাকে না। প্রবলেমটা আসলে এই জায়গাতে যে এগুলো ব্যাপার নিয়ে আমরা এই যে এখন নাবিলের ইস্যুটা এসেছে, বলছি এখন হয়তো বা আপনি একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আগে যেটা 5000 ভিউ হইতো, এখন সেটা 20,000 ভিউ হবে, এরপর আবার সেটা চলে যাবে। আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এই নাই সেই নাই ওই নাই এগুলা নিয়েই আমরা আলাপ আলোচনা ব্যস্ত থাকি। মানুষ এগুলো পছন্দ করে, ব্যাপারটা সেরকমই। এই স্পোর্টস মেডিসিন এই ব্যাপার নিয়ে কারো কোনো ধরেন চিন্তার জায়গাটা তো ওইভাবে কোনো দিন আসেও না, ভবিষ্যতে আসবে বলে আমার কাছেও মনে হয় না। কারণ আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে মানুষের ওই যে যেটা বলি যে স্পোর্টস মেডিসিন নিয়ে কথা বলবো, আপনার মাথার উপর দিয়ে যাইতেছে আমি কি বলতেছি, আপনি হয়তো আমাকে পাগল ভাবতেছেন, এইটাই হয় আর কি। মানে এইসব কারণেই যেটা হয় যে যারা ওই পর্যায়ে যারা বসে আছেন তারা চিন্তা করে আচ্ছা পাবলিক তো জানেই না এইসব ব্যাপার নিয়ে, সো এইসব ব্যাপার নিয়ে তো আর চিন্তা ভাবনা কইরা বা এইসব ব্যাপার নিয়ে বলে তো আসলে কোনো লাভ নেই। সো ব্যাপারটা ওই জায়গাটাতে আমার মনে সরল মনের প্রশ্নের জায়গাটা যে নাবিলের যে ডাস্ট অ্যালার্জির প্রবলেমটা, ধরেন এই প্রবলেমটার তো একটা ইনিশিয়াল স্টেজ ছিল। সো এই ইনিশিয়াল স্টেজে একটা স্পোর্টসম্যান এটাকে কিভাবে প্রিভেনশনগুলো নেবে, এটার কিভাবে রিকভারিটা হবে, সেটাই স্পোর্টস মেডিসিনের অন্তর্ভুক্ত। সেটার তো আমাদের কোনো সেন্টারই নাই। তাইলে পরে আমি কিভাবে এক্সপেক্ট করি যে ওই জায়গাটা থেকে আমরা প্রপার সলিউশনের জায়গাটা পাবো। সো এখনও ইভেন নাবিলের এখন যে অবস্থাটা আছে, এটাও কিন্তু স্পোর্টস রিকভারির একটা পার্ট। সেটাও কতটুকু গুরুত্ব দেয়া হচ্ছে বা হবে আই ডোন্ট নো, আমার জানায় ভুল থাকতে পারে, আমি ভুল জানতে পারি, বাট আমার কাছে মনে হয় যে ইট শুড বি নোটিসড অন আ সিরিয়াস নোট। এবং সেটা শুধুমাত্র ক্রিকেট বোর্ড না, এন্টায়ার যুব ক্রীড়া মন্ত্রণালয় সবার
সবাই মিলেই এই জায়গাগুলো নিয়ে এগুলোই কিন্তু আসলে সত্যিকারের অর্থে জায়গা কাজ করার, যেটা আমরা আসলে ভুলে যাই বা আমরা আসলে জানি না। আমাদের এন্টায়ার লাইফস্টাইলেই আমাদের শিক্ষা ব্যবস্থাতেই এগুলো অন্তর্ভুক্ত করা উচিত, যে আমাদের পলিউশন আমরা এখন মনে হয় দিল্লির আগে চলে গেছে, আমরা মনে হয় 1 নম্বর পলিউটেড সিটি ঢাকা সিটি। এইখানে হোয়াট শুড বি দ্য প্রিভেনশনাল স্টেপস, কী কী করা উচিত আমাদের, এগুলো আমাদের কতটুকু জানানো হয়, আমাদের কতটুকু অন্তর্ভুক্ত আছে আমাদের কারিকুলামে, নাই তো। সো ফ্যাক্টটা এই জায়গাটাতে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।